কখনো ভাবতেই পারিনি আমার জীবনে এমনটা ঘটবে। তো আমাদের দুজনের জীবনেই নতুন আরেকটা জিনিসের সূচনা হলো। আর ফাইনালি আমি প্রায় 7 মাস পর একটুখানি বেরোলাম বাইরে শপিং করতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। কয়েকদিন ধরে না জাপানের টেম্পারেচারটা একটু বাড়ছে, 2-3 দিন একটু টেম্পারেচার হাই থাকবেই দেখাচ্ছে, মানে ওই 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকাল এখনও 9টা বাজেনি, ওইদিকে কিন্তু আমার রান্নাঘরে রান্না চাপানো হয়ে গেছে। উঠে আমার ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, আর ও ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে এক জায়গায়। তো আজকে আমি রান্নায় বসিয়েছি মুরগির মাংস, আর এইদিকে অল্প করে একটু ডাল ফোটাতে দিয়েছি, কারণ মাংসটা না সবসময় তো আমি প্রেগনেন্সিতে খেতে পারছি না। আর আজকে আমি ডালটা রান্না করব আম দিয়ে। দিদিরা যেদিন এসেছিল সেদিন আমার জন্য তনুশ্রী এই ফ্রোজেন কাঁচা আমগুলো নিয়ে এসেছিল। আমাদের এখানে যে হালাল ফুডগুলো রয়েছে সেখানে এই ফ্রোজেন কাঁচা আম পাওয়া যায় না। তো দিদিদের ওখানে একটা হালাল ফুড আছে যেখানে ফ্রোজেন কাঁচা আম পাওয়া যায়। তো দিদি এর আগেও যখন একবার আমাদের বাড়ি এসেছিল তখন নিয়ে এসেছিল, তো আবারও সেদিনকে নিয়ে এসেছিল। আর এই আমগুলো অত বেশি টক না হলেও টক ডাল রান্না করে খেলে বেশ ভালোই লাগে, অতটা খারাপ লাগে না। তো এখানে আমি যেহেতু ডালটা খুব সামান্যই রান্না করব, তাই বেশি একটা আম ইউজ করব না, অল্প কটা আমই দেব। আর যে কোনো ফ্রোজেন জিনিস না আমি সব সময় ধুয়ে খেতেই পছন্দ করি। অনেকে আছে ফ্রোজেন জিনিস ধোয় না, ডাইরেক্টলি দিয়ে দেয়। অনেক ক্ষেত্রেই ফ্রোজেন জিনিসের গায়ে লেখাও থাকে যে ধোয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমার ওই তাও ভালো লাগে না। এইদিকে দেখো আমার রান্নাবান্না না একদম প্রায় কমপ্লিট। এইদিকে আমি মাংসেতে দিয়ে দিয়েছি জিরে বাটা। ইদানিং আমি জিরেটা বেটে তারপরই, মানে ওই মিক্সার গ্রাইন্ডারে বেটে তারপরই মাংসে দিচ্ছি, খেতে বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো আমার টক ডালটাও একদম রেডি হয়ে গেছে। ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি, একদম অল্প করেই বানিয়েছি, কারণ ও মাংসটা দিয়েই বেশি খাবে, আমার জন্য করেছি, আর ও একটু টক ডাল খেলে খাবে। তো এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর এই যে দেখো মাংসে এখন গরম মশলা দিলেই আমার একদম কমপ্লিট হয়ে যাবে। এই গরম মশলাটা তো আমি বাড়িতেই বানাই, বাড়িতেই আমার শুধু গরম মশলা কেন, রান্নার যা যা মশলা আমি ইউজ করি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা, এমনকি এই গরম মশলাগুলো সব কিন্তু আমি বাড়িতেই বানাই। তোমরা যারা আগে থেকে আমার ব্লগ দেখো তারা কিন্তু এটা জানো, জাপানে এসে আমি হালাল ফুড থেকে কখনো গুঁড়ো মশলা ইউজ করি না, সবসময় আমি বাড়িতেই বানাই। এদিকে আমার রান্নাও কমপ্লিট, আরও ফোন করে বললো একটু বাইরে আসো তো। আর এই যে দেখো শুরুতেই যেই জিনিসটার কথা বলছিলাম যে কখনো ভাবিনি, সেই জিনিসটা আজকে আমরা গাড়ি কিনলাম জাপানে। তোমাদেরকে তো অনেক দিন আগেই থেকেই বলেছিলাম যে আমার হাজব্যান্ড জাপানে ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভিং শিখছে, তো ড্রাইভিং লাইসেন্সও পেয়ে গেছে। আর লাইসেন্স পাওয়ার সাথে সাথে ও বেশি দেরি করেনি, গাড়িটাও কিনে ফেলেছে, কারণ আমাদের সামনেই বেবি ডেলিভারি। তো এইটা তো একটা মাস্ট জিনিস এখন আমাদের লাইফে। তো ফাইনালি দেখো গাড়ি নিয়ে ও বাড়ি চলে এসেছে। ও গাড়িটা আনতে গিয়েছিল কি, গাড়িটা তোমারে দিলাম উপহার। আমাকে উপহার দিলা? আমি তো চালাতেই পারি না। গাড়ির চাবি হাতে দিয়ে বলছে এই গাড়িটা তোমার। তো যাই হোক, তারপর তো আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, ভাবলাম তোমাদেরকে গাড়িটা ভালো করে দেখাই। গাড়ির সামনে ওপরে যে একটা চিহ্ন দেখতে, মানে স্টিকার মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জাপানের লার্নারের স্টিকার। জাপানের লার্নারের স্টিকারটা এরকম হয়। আর ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরও গাড়িতে 1 বছর অবধি, মানে যতদিন না তোমার ড্রাইভিং লাইসেন্স পেয়েছো 1 বছর হয়েছে, তো ততদিন অবধি কিন্তু গাড়িতে এই লার্নারের স্টিকারটা সামনে একটা পেছনে একটা লাগিয়ে রাখতে হবে। এটাই কিন্তু জাপানের রুল। তো আমরা দুজন না বড্ড সিম্পল লাইফ লিড করতেই বেশি পছন্দ করি। অত কিছু জাঁকজমক অত কিছু আমাদের ভালো লাগে না। সিম্পলিভাবে যেইভাবে একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থাকে একটা, তো সেইভাবেই আমরা লাইফ লিড করতে সবসময় বেশি পছন্দ করি। আর আগে কখনো আমরা এই গাড়ির প্রয়োজনীয়তাটা জাপানে একদম উপলব্ধি করিনি। যত দূরেই যেতে হোক না কেন আমরা সবসময় সাইকেল নিয়েই গেছি, আমাদের কোনো কষ্ট বলে মনে হয়নি। কিন্তু এখন যেহেতু বেবি আসছে, বেবি নিয়ে সাইকেল জার্নি করা একদমই সম্ভব নয়, তার জন্যই আমাদের এই গাড়িটা কেনা। বিকেলবেলা হাঁটতে হাঁটতে দুজনে ওই তামামুরা জুকু বলে যেই লোকাল শপটা আছে আমাদের, সেখানে এসেছিলাম। আর ওইখানে না দুটো কাওয়াজু জাকুরা ফুলের গাছ রয়েছে, যেখানে অলরেডি দেখো কত সুন্দর কলি এসে গেছে।
এই একটা সপ্তাহ ধরে টেম্পারেচারটা একটু বেশি, তো তার জন্য না কলিগুলো থেকে দেখো কয়েকটা ফুল ফোটাও শুরু করে দিয়েছে। এগুলো কিন্তু সাকুরা নয়, এগুলো কাওয়াজু জাকুরা। এই সাকুরা আর জাকুরার মধ্যে ডিফারেন্সটা হলো এই জাকুরাটা একটু আগে ফোটে আর এর পাপড়িগুলো না একটু দেরিতে ঝরে পড়ে, আর সাকুরা একটু দেরিতে ফোটে, মানে মার্চের লাস্ট থেকে বা এপ্রিলের শুরুর দিক থেকে। আর সাকুরার ফুলের পাতাগুলো না একটু বেশি তাড়াতাড়ি ঝরে পড়ে। সবে সবে তো ফুলগুলো ফোটা শুরু করেছে, তবে আরও কয়েকদিন দেরি করেই ফুটবে, কারণ হঠাৎ করে আবার সামনের সপ্তাহ থেকে আমাদের এখানে টেম্পারেচার আবারও ডাউন দেখাচ্ছে। তো হাঁটতে যেহেতু বেরিয়েছিলাম, ভাবছিলাম যে এই দোকানটাতেও ঘুরে যাই, যদি কিছু জিনিসপত্র পাই তাহলে নিয়ে যাব। বাড়িতে তেমন একটা বাজার সদাই নেই, আর বেরোনোও হচ্ছিল না। আর সকালে তো ও গাড়িটা আনতে গিয়েছিল, তো ও কোথাও বেরোতে পারেনি। তো ঢুকে তো দেখলাম কিচ্ছুই নেই। এই বাঁধাকপি তো এত দাম, আর পাশের এই বাঁধাকপি খাওয়ার তো একদমই যোগ্য নয়। এই বছর জাপানে বাঁধাকপির যে কি অভাব আর কি যে দাম, কি যে বলবো তোমাদেরকে। আমি যদিও আশঙ্কা করেছিলাম যে এই সময় এই দোকানটাতে গিয়ে কিচ্ছু পাওয়া যাবে না। আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তো, কারণ এই দোকানটা ওপেন হয় 9:30 থেকে ওই মোটামুটি 12:30 কি 1টার মধ্যে না সমস্ত ভালো জিনিসগুলো বিক্রি হয়ে যায়। তো বিকেলের দিকে আসলে বা একটু লেট করে দুপুরের দিকে আসলেও না তেমন কিছু পাওয়া যায় না। আর এখন তো দোকানটা একটু পর ওই 1 ঘন্টা মতো পর গুটিয়েই নেবে। তাও দেখলাম বেশ কয়েকজন মানুষ বেশ ভালোই আছে, সবাই ঘুরে ঘুরে দেখছে। আসলে এই সময় আসে মানুষেরা এখানে যে রেডিমেড খাবারগুলো পাওয়া যায়, জাপানের যে বেন্টোগুলো, সেইগুলো নেওয়ার জন্য। কারণ বিকেলের দিকে জাপানের ম্যাক্সিমাম দোকান বা সুপার মার্কেটগুলোতে না এই রেডিমেড বেন্টো না একটু ছাড় দিয়ে দেয়, আর তখনই ভিড়টা বেশি হয়, মানুষজন ওই রেডিমেড খাবার কিনতে আসে। তারপর ভাবলাম আশেপাশ দিয়ে একটু হেঁটে আসি। আজকের ওয়েদারটা যেমন সুন্দর ছিল, আকাশটাও তেমনই সুন্দর ছিল। এখন থেকে কিন্তু আমাকে ডেইলি 30 মিনিট করে হাঁটতে বলে দেওয়া হয়েছে আমার ক্লিনিক থেকে। তার সাথে সাথে বাড়িতে ব্যায়ামও করতে বলা হয়েছে, যেহেতু এখন আমার ওই 34 সপ্তাহ পড়ে গেছে। আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম এক জাপানিজ দাদুর ক্ষেতের সামনে। তো এই জাপানিজ দাদুর সাথে আমাদের বেশ ভালো পরিচয় আছে। দাদু যখন কুমড়ো শাক বনে মাঝে মধ্যে আমাদেরকে বলে নিয়ে যেতে, একবার আমরা নিয়ে গেছিলাম তারপর থেকে। তো তাই ভাবছিলাম আজকে যদি দাদু থাকতো তাহলে সর্ষে ফুল নিয়ে যেতে পারতাম, সর্ষে ফুলের বড়া খেতে পারতাম। তবে যেহেতু নেই, নিজে থেকে আমরা একদমই ধরবো না, কারণ জাপানে রাস্তাঘাটে যে কোনো জিনিস ধরা বা কারো ক্ষেত ধরা একদমই কিন্তু বাজে একটা জিনিস। কেউ দেখলে পুলিশে ফোন করলে কিন্তু নিজেরাই তখন আমরা বিপদে পড়বো। তো তারপর দুজনে মিলে ভাবলাম বাজার যেহেতু নেই, তাহলে একটুখানি বাজারই করে আসি। আর ও আমাকে বললো যে গাড়ি কিনেছি তোমার জন্য, তোমাকে কি চড়াবো না, চলো আজকেই তোমাকে নিয়ে যাই বাজার করতে। কতদিন পর যে আমি যাচ্ছি বলার বাইরে। এই তো চলে এসেছি আমাদের সামনের সুপার মার্কেটটাতে, ফ্রেশেতে। কত যে আসতাম এইখানে দুজনে সাইকেল করে করে, সেই দিনগুলোও কিন্তু আলাদা রকমই সুন্দর ছিল। এই দিনগুলোও সুন্দর, তবে ওই দিনগুলো মনে হয় যেন বেশি সুন্দর ছিল। প্রায় 7 থেকে 8 মাস মতো পর আমি আসলাম এই ফ্রেশের সুপার মার্কেটটাতে। তো চলো গিয়ে দেখি কি কি বাজার করতে পারি। ঢুকে যেটা জিনিস দেখলাম না, এখানে গ্রিন অনিয়ন বিক্রি হচ্ছে। এইগুলো আর কি ওই পেঁয়াজের পাতা। তো এইগুলো ভাজলে না অনেকটা পেঁয়াজকলির মতোই খেতে লাগে। এমনি আমাদের দেশের মতো দেশীয় পেঁয়াজকলি তো জাপানি সুপার মার্কেটগুলোতে পাওয়া যায় না, তাই পেঁয়াজকলির মাঝে মধ্যে স্বাদ নিতে গেলে এই গ্রিন অনিয়ন্স বা এই পেঁয়াজের পাতাগুলো না নিয়ে যায়। বেশ ভালো লাগে, খারাপ লাগে না। 100 ইয়েন করে দিচ্ছিল, মানে ওই 105 ইয়েন করে। তো নিয়ে নিলাম 2টো প্যাকেট। তারপর চলে এসেছি টুকটাক ঘরের যা কিছু কেনার বাকি ছিল সেইগুলোই কিনতে। কলা নিতে চলে এসেছিলাম। আর ও কলা কিনতে গেলে প্রত্যেকটা কলা খুঁটে নাটিয়ে করে দেখবে, তারপর কিনবে। এইখানে এসেও দেখি বাঁধাকপির ওই একই হাল। এই বাঁধাকপিটা 400 ইয়েন নিচ্ছিল। এতটাই ছোট, বেশি একটা ভারীও না, দেখো আমার হাতের 1 হাতের মতো। তবে বেশ ভালো মূলো পেয়েছি এখানে। তবে জানো তো এই মূলোগুলো গেল বছর 100 ইয়েন করে কিনেছি, আর এখন এই বছর এই মূলোগুলোকে 200 ইয়েন দিয়ে, মানে ডবল দামে কিনতে হচ্ছে। মাছের সেকশনে এসে দেখলাম মাছ ওই রেগুলার যেরকম থাকে, ইওয়াসি মাছ আর আজি মাছ, এইগুলোই রয়েছে। আমাদের এখানে না এই 2 ধরনের মাছগুলোই সবসময় একটু বেশি পাওয়া যায় বাকি মাছের থেকে।
আর কি তারপরে মাছ তো আর নেওয়া হলো না, মাছ কারণ রয়েছে বাড়িতে অনেক, আর ভাবলাম যে এসেছি যখন একটা দুধের প্যাকেটও নিয়ে যাই, কারণ ইদানিং আমার রোজ দুধ খাওয়া লাগে আর দুজনে মিলে যেহেতু দুধ খাই তো তার জন্য দুধের প্যাকেটও লাগে বেশ কয়েকটা বেশি। তো ওখান থেকে একটা দুধ নিয়ে নিলাম আর এইখান থেকে দই নিয়ে নেব। জাপানে যে কোনো জিনিসের কিন্তু প্রচুর ভ্যারাইটি থাকে, তো দইয়েরও প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে। তবে আজকে আমি একটা নর্মাল দইটাই নিলাম, তোমাদের সাথে আরও একদিন এসে আমি দইয়ের সমস্ত রকম ভ্যারাইটিগুলো শেয়ার করব। আর এই টুকটাক যে গ্রসারি জিনিস নেওয়া ছিল, যেমন এই ব্রেড, যেটা সকালে আমি প্রতিদিন আর কি ব্রেকফাস্টে খেয়ে থাকি, এই ব্রেডও নিয়ে নিলাম। এতদিন পর বাজার করতে এসে আমার এত ভালো লাগছিল বলার বাইরে। তো এখন আমরা চলে এসেছি বিল করতে, বিল করা হয়ে গেলে তারপর আমার বর চলে এসেছিল জল নিতে। আমরা জাপানে যে ঘরে জল পাওয়া যায় ট্যাপ থেকে, যে জলটা পড়ে সেই জলটা খাই না, আগে খেতাম, তবে বেশ কয়েকদিন ধরে মানে 1 বছর মতো যাবৎ আমরা এই জাপানি সুপার মার্কেট থেকে মিনারেল ওয়াটার নিয়ে যাই। আর এটা কিন্তু একদমই টোটালি ফ্রিতেই আমাদের পেয়ে থাকি, শুধুমাত্র এই জল নেওয়ার জন্য যে বটলগুলো রয়েছে বা জারগুলো রয়েছে সেগুলোই আমাদের কিনতে হয়েছে একবার, আর বাদবাকি সময় যখনই আসি না কেন এই জলটা ফ্রিতেই আমরা নিতে পারি। শুধু আমরা নয়, জাপানিজরাও কিন্তু এখান থেকে এসে জল নিয়ে যায়, কারণ এই জলটা এখানে মিনারেল ওয়াটার পাওয়া যায়। দেখো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, অনেক দিন পর তোমাদের সাথে একটা শপিং ব্লগও শেয়ার করলাম, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।